সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশনের আজকের লেকচারে আমরা ফিউজ নিয়ে ডিসকাস করব। তো আই গেস এই টার্মটা সম্পর্কে প্রত্যেকেই পরিচিত। ইভেন এটাও জানো যে ফিউজ আমরা কেন ইউজ করে থাকি। আমরা সমস্ত কিছুই ডিটেলস এখানে ডিসকাস করব, বাট আই গেস এটুকু বেসিক আইডিয়া প্রত্যেকেরই আছে যে ফিউজ অ্যাকচুয়ালি কী আর ফিউজ ইউজ করার পারপাসটা কী। তো যাই হোক, আমি একে একে সমস্ত ডিটেলসে আসছি, বাট ফিউজ বোঝার আগে আমি কারেন্ট নিয়ে দুটো কথা বলতে চাই। এক তো হচ্ছে গিয়ে নর্মাল কারেন্ট। নর্মাল কারেন্ট বলতে নর্মাল কন্ডিশনে আমাদের যে ইলেকট্রিক্যাল সার্কিটগুলো আছে, সেটা বাড়ির ইলেকট্রিক্যাল সার্কিট হতে পারে, মানে বাড়ির ওয়্যারিংয়ের তার, বুঝতে পারছো, বাড়ির ইলেকট্রিক্যাল সার্কিট হতে পারে, বা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন হতে পারে, ট্রান্সমিশন লাইন বা ডিস্ট্রিবিউশন লাইন, তার মধ্যে দিয়ে নর্মাল কন্ডিশনে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে নর্মাল কারেন্ট। তাহলে এখান থেকে কোশ্চেন অ্যারাইজ করছে, অ্যাবনর্মাল কারেন্ট বলে কি কোনো কারেন্ট হয়? ইজ দেয়ার এনি কারেন্ট লাইক অ্যাবনর্মাল কারেন্ট? বেসিক্যালি সিস্টেমে তো আমার মানে ইলেকট্রিক্যাল সার্কিটে নর্মাল কারেন্টই ফ্লো করার কথা, বাট কিছু কিছু কন্ডিশান পাবো আমরা, এমন অনেক কন্ডিশানই পাবো আমরা, যখন সার্কিটে নর্মাল কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হচ্ছে। তো এই যে নর্মাল কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হচ্ছে, নিশ্চয়ই সিস্টেমে কোনো অ্যাবনর্মালিটি বা এই ধরনের কিছু জিনিস অ্যারাইজ করেছে, যার জন্য নর্মাল কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হচ্ছে। তো এই যে নর্মাল কারেন্টের পরিবর্তে তার থেকে বেশি কারেন্ট ফ্লো হচ্ছে, তো এটা মেনলি দুটো কারণে হতে পারে। আই গেস কি বলছি বুঝতে পারছো, আমি রিপিট করছি একবার, যে আমাদের যে ইলেকট্রিক্যাল সিস্টেম আছে নর্মাল সিচুয়েশানে, নর্মাল কন্ডিশানে, সেটা আমাদের বাড়ির ইলেকট্রিক্যাল সার্কিট হতে পারে, মানে বাড়ির ওয়্যারিং হতে পারে, ট্রান্সমিশন লাইন হতে পারে, ডিস্ট্রিবিউশন লাইন হতে পারে। তো এই যে ইলেকট্রিক্যাল সার্কিটগুলো আছে নর্মাল কন্ডিশনে, তো তার মধ্যে দিয়ে নর্মাল কারেন্টই ফ্লো হবে, বাট পার্টিকুলার কিছু সিচুয়েশানে দেখা যাচ্ছে কি নর্মাল কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হচ্ছে। তো কি এমন সিচুয়েশান হতে পারে যার জন্য নর্মাল কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হতে পারে? দেখো, এক হতে পারে সিস্টেমে হয়তো কোনো রকমের ফল্ট হয়েছে, সিস্টেমে কোনো রকমের ফল্ট হয়েছে। ফল্ট বলতে ফল্টের একটা খুব সিম্পল এক্সাম্পল তোমরা যেটা পড়ে এসেছো, অনেক ছোটো থেকে পড়ে এসেছো, সেটা হচ্ছে কি শর্ট সার্কিট। শুধু পড়া না, এই টার্মটা বাড়িতে থাকতে গেলে ছোটোর থেকেই আমরা শুনে থাকি শর্ট সার্কিট, আর সার্কিট থিওরিতে তো আমরা পড়েইছি। যাই হোক, এটা একটা এক্সাম্পল দিলাম, আরও অনেক হতে পারে, আরও অনেক কারণে ফল্ট হতে পারে, সেগুলোও আমরা ডিসকাস করব কোনো না কোনো সময়। তাহলে এই ধরনের ফল্টের জন্য সিস্টেমে আমাদের কারেন্ট বেড়ে যেতে পারে, মানে যখন এই ধরনের ফল্ট হবে, যেমন আমরা এখানে যে শর্ট সার্কিটের কথা বলছি, তখন নর্মাল কারেন্টের থেকে অনেক বেশি কারেন্ট ফ্লো হবে, মানে নর্মাল কারেন্টের কয়েক গুণ, মানে কয়েক গুণ থেকে কয়েকশো গুণ বা তার থেকে বেশি কারেন্ট ফ্লো হয় হচ্ছে কি শর্ট সার্কিটের জন্য বা এই ধরনের ফল্টগুলোর জন্য। আর কি কারণে সিস্টেমে নর্মাল কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হতে পারে? ওভারলোড কন্ডিশনের জন্য। ওভারলোড কন্ডিশনের জন্য, ওভারলোড কন্ডিশনের বলতে মানে রেটেড লোডের থেকে যদি আমরা বেশি লোড ইউজ করি, আর এই যে রেটেড লোডের থেকে বেশি লোড ইউজ করার জন্য সিস্টেমে কারেন্ট কীভাবে বেড়ে যায়, সেটা কিন্তু আমরা প্রচুরবার দেখে এসেছি হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল মেশিনের সাবজেক্টে, ইলেকট্রিক্যাল মেশিন 1 হোক বা ইলেকট্রিক্যাল মেশিন 2 হোক, সেখানে আমরা ট্রান্সফর্মার পড়তে গিয়ে বা ডিসি মোটর পড়তে গিয়ে, মানে ইলেকট্রিক্যাল মেশিন 1-এর কথা বলছি, ট্রান্সফর্মার পড়তে গিয়ে বা ডিসি মোটর পড়তে গিয়ে, কিংবা ইলেকট্রিক্যাল মেশিন 2-তে আমরা যখন বিভিন্ন ধরনের মোটরগুলো পড়ছিলাম, যেমন 3 ফেজ ইন্ডাকশান মোটর হোক বা অন্যান্য মোটর হোক, যে হোক না কেন, সেখানে আমরা দেখতাম যে লোড বাড়ানোর সঙ্গে সঙ্গে ওই যে মেশিনটা আছে সোর্স থেকে বেশি কারেন্ট ড্র করছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেমে নর্মাল সিচুয়েশনে তো নর্মাল কারেন্ট ফ্লো করে, বাট কিছু কিছু পার্টিকুলার কারণের জন্য
নর্মাল কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হতে পারে। কী কী সেই কন্ডিশানগুলো দেখলাম? মেনলি হচ্ছে দুই ধরনের কন্ডিশান। একটা হচ্ছে গিয়ে ফল্ট হতে পারে, ফল্টের একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে গিয়ে শর্ট সার্কিট। বাট এই যে ফল্ট বা শর্ট সার্কিটের যেটার কথা বলছি তার জন্য যে কারেন্টটা বাড়ে সেটা প্রচুর বেড়ে যায়। আর দুই হচ্ছে গিয়ে ওভারলোড কন্ডিশন। ওভারলোড কন্ডিশন মানে রেটেড লোডের থেকে যদি বেশি লোডে আমরা সিস্টেমকে অপারেট করাই তখন ও সোর্স থেকে বেশি কারেন্ট ড্র করবে, তার জন্য কারেন্ট বাড়তে পারে। বাট এখানে কারেন্টের যে ইনক্রিমেন্টটা হচ্ছে, কারেন্ট যেটা ইনক্রিজ হচ্ছে সেটা তুলনামূলক অনেক কম। আমরা যখন ফল্ট নিয়ে ডিটেলসে ডিসকাস করব তখন সেখানে আবার দুই ধরনের ফল্টের কথা বলবো, সিমেট্রিক্যাল ফল্ট, আনসিমেট্রিক্যাল ফল্ট। আনসিমেট্রিক্যাল ফল্ট আবার কী কী ধরনের হয় সেগুলো নিয়ে সেখানে ডিসকাস করব। সিমেট্রিক্যাল ফল্ট কী ধরনের হতে পারে সেগুলো সেখানে ডিসকাস করব। বাট এখানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছি শর্ট সার্কিট। তো যাই হোক, আশা করি এটুকু বোঝাতে পারলাম যে সিস্টেমে কী কী কারণে, মেনলি কী কী কারণে নর্মাল কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হতে পারে। তো এই যে কোশ্চেনটা, এটা সেমিস্টার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, বাট সুইচ গিয়ার প্রোটেকশনের ভাইভাতে এই ধরনের কোশ্চেন হতে পারে। তোমাকে কোশ্চেন করতেই পারে যে কখন পাওয়ার সিস্টেমে নর্মাল কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হতে পারে। তো ম্যাক্সিমাম সবাই ফল্টের কথা বলে থেমে যায়, বা ইন্টারভিউতে বা গ্র্যান্ড ভাইভাতেও কোশ্চেনটা হয়, তো ফল্টের কথা বলে থেমে যায়। তখন জিজ্ঞেস করে ফল্ট ছাড়া কি আর অন্য কোনোভাবে কারেন্ট বাড়তে পারে? ওভারলোডের জন্য যে কারেন্টের ইনক্রিজ হয় সেটা স্টুডেন্টদের মাথা থেকেই বেরিয়ে যায়, তার জন্য কথাটা মনে রাখবে। তাহলে আমরা দেখলাম কি কি কারণে সিস্টেমে নর্মাল কারেন্টের থেকে বা রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হতে পারে। এবার কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমি দেখতে পাচ্ছি, তার মানে এমন অনেক সময় অনেক সিচুয়েশান অ্যারাইজ করছে যখন কারেন্ট যেটা ফ্লো হচ্ছে সেটা রেটেড কারেন্টের থেকে বেশি। এটা ওভারলোডের জন্য হতে পারে বা শর্ট সার্কিটের জন্য হতে পারে। তো আমরা কি সেটাকে কি সেই অবস্থাতেই রেখে দেব? মানে আমরা কি এটা অ্যালাউ করব যে সিস্টেমে রেটেড কারেন্টের থেকে শর্ট সার্কিট বা ফল্টের জন্য অনেক অনেক বেশি কারেন্ট ফ্লো করুক বা ওভারলোডের জন্য বেশি কারেন্ট ফ্লো করুক? আমরা কি এটা অ্যালাউ করব? অবভিয়াসলি না, অবভিয়াসলি না, আমরা এটা অ্যালাউ করতে পারি না। কেন অ্যালাউ করতে পারি না? দেখো, একটা সিম্পল জিনিস বলি। আমাদের বাড়িতে যে ওয়্যারিং ইউজ করেছি, তাই না, বাড়িতে যে ওয়্যারিং ইউজ করেছি সেগুলো কি বেসিক্যালি কন্ডাক্টর। বা শুধু ওয়্যারিং বলে না, তুমি যে কোনো মেশিন নিতে পারো। আমাদের পাওয়ার প্ল্যান্টে যে জেনারেটর আছে সেই জেনারেটারই তো এই পাওয়ারটা জেনারেট করছে, তাহলে এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা তো জেনারেটরের মধ্যে দিয়ে বেসিক্যালি ফ্লো হচ্ছে, তাই না? তো জেনারেটরের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে মানে কি, জেনারেটরের ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। তো মেশিন হলে তার ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, আর ওয়্যারিং হলে আমাদের এরকম ওপেন কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। তো যাই হোক, যদি রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট আমরা অ্যালাউ করি তাহলে কি হবে? রেটেড কারেন্টের থেকে যদি বেশি কারেন্ট আমরা অ্যালাউ করি তাহলে কি হবে? দেখো, আমরা মেশিন বানাই, সেটা আমাদের জেনারেটর হোক, মোটর হোক, ট্রান্সফরমার হোক, তার যে ওয়াইন্ডিং আছে সেই ওয়াইন্ডিংয়ের কথা বলো তুমি, সেই ওয়াইন্ডিং আমরা তৈরি করি। বা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন যে লাইন তৈরি করেছি তার কথা বলি আমরা। বা বাড়িতে যে ওয়্যারিং ইউজ করছি তার জন্য যে কন্ডাক্টর ইউজ করছি, প্রত্যেকের নিজস্ব নিজস্ব রেটিং আছে। রেটিং ওয়াইজ আমরা সেই কন্ডাক্টরগুলো সেখানে ইউজ করছি। যখনই আমরা রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট অ্যালাউ করব, শর্ট সার্কিট কারেন্ট হলে তো সাথে সাথেই, আর ওভারলোড কারেন্ট হলে যেহেতু কারেন্টের ভ্যালুটা রেটেড কারেন্টের থেকে খুব বেশি নয়, তো মানে অনেক সময় ধরে যদি আমরা অ্যালাউ করি, মোট কথা বেশি রেটেড কারেন্টের থেকে যদি বেশি কারেন্ট অ্যালাউ করি তাহলে কী হবে? আমরা একটা জিনিস খুব ভালোভাবেই জানি যে কারেন্ট যখন ফ্লো হয় কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে তখন কি হবে? কারেন্ট ফ্লো হলে তার জন্য হিট প্রডিউস হয়, তার জন্য হিট প্রডিউস হয়। এবার এই যে ওয়াইন্ডিং বা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, তাহলে কন্ডাক্টরে হিট প্রডিউস হবে। রেটেড কারেন্টের থেকে যদি বেশি কারেন্ট অনেকক্ষণ ধরে ফ্লো হতে থাকে তাহলে কি হবে? হিটের জন্য যে ওয়াইন্ডিংগুলো আছে সেগুলো কিন্তু গলে যাবে বা পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমরা রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্টকে অ্যালাউ করতে পারবো না। তাহলে যে ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো আছে বা ইলেকট্রিক্যাল অ্যাপারেটাসগুলো আছে সেগুলো সমস্ত নষ্ট হয়ে যাবে। তো তাহলে আমাদের নিশ্চয়ই এমন কোনো ব্যবস্থা থাকতে হবে যার সাহায্যে আমরা এই যখনই সিস্টেমে রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হতে শুরু করবে তখনই এমন একটা নিশ্চয়ই আমাদের ব্যবস্থা রাখতে হবে যাতে করে
এই কারেন্টটাকে আমরা বন্ধ করতে পারি সার্কিটে ফ্লো হওয়ার থেকে। তাহলে কি কি দাঁড়ালো এখনো অবধি আমার প্রথম থেকে, যে সিস্টেমে নর্মাল সিচুয়েশানে তো নর্মাল কারেন্ট ফ্লো হয়, বাট পার্টিকুলার কিছু সিচুয়েশান আছে যেমন ফল্ট, যার এক্সাম্পল দিয়েছি আমরা শর্ট সার্কিট, বা ওভারলোড কন্ডিশনে দেখা যাচ্ছে কি সার্কিটে নর্মাল কারেন্টের থেকে অনেক বেশি কারেন্ট ফ্লো হচ্ছে। শর্ট সার্কিট হলে অনেক বেশি ফ্লো হবে, ওভারলোড হলে রেটেড কারেন্টের থেকেও বেশি হবে, বাট শর্ট সার্কিটের মতন অত বেশি কারেন্ট নয়। মোট কথা রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হচ্ছে। বাট ওভারলোডের জন্য যে রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট হোক, বা শর্ট সার্কিটের জন্য যে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট হোক, সেটা যদি সার্কিটে ফ্লো হওয়া শুরু করে, তখন কি হবে, যে এক্সট্রা হিট তৈরি হবে, তার জন্য ওয়াইন্ডিং বলো বা কন্ডাক্টর বলো, সেগুলো পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে মোট কথা। তাহলে সিস্টেমে, আমাদের পাওয়ার সিস্টেমে যত ইলেকট্রিক্যাল ডিভাইস আছে, মেশিন আছে, সেগুলো সমস্ত নষ্ট হয়ে যাবে। তো সেটা যাতে না হয়, তো তার জন্য নিশ্চয়ই আমাদের কিছু ব্যবস্থা রাখতে হবে। সেটাই হচ্ছে কি আমাদের প্রোটেকটিভ সিস্টেম, প্রোটেকশান আমরা ইউজ করে থাকি। তো এই প্রোটেকশান আমরা কি, মানে এই যে প্রোটেকশানের কথা বলছি, প্রোটেকটিভ ডিভাইস হিসেবে কি ইউজ করে থাকি, তার মধ্যে একটা হচ্ছে আজকে আমরা পড়তে চলেছি, সেটা হচ্ছে ফিউজ। তার মধ্যে একটা আমরা পড়তে চলেছি, সেটা হচ্ছে ফিউজ। ফিউজ ছাড়া আমরা আরও কিছু জিনিস পড়ব আমাদের এই সুইচ গিয়ার প্রোটেকশনের সাবজেক্টে। সেটা হচ্ছে গিয়ে সার্কিট ব্রেকার। সার্কিটকে সংক্ষেপে আমি সিকেটি লিখলাম, সার্কিট ব্রেকার। আর কি পড়ব, আইসোলেটার। ফিউজ, সার্কিট ব্রেকার, আইসোলেটার পড়ব। এছাড়া আমরা পড়ব হচ্ছে কি রিলে। আমি ফার্স্ট একটু ব্রিফ আইডিয়া দিয়ে নিই, তাহলে তো মানে টোটাল ওভারভিউটা দিচ্ছে একটু সাবজেক্টের ছোট্ট করে, যার জন্য এই জিনিসগুলো দেখাচ্ছি। মানে আমরা এই যে রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হচ্ছে, সেটাকে বন্ধ করার জন্য যে সিস্টেমটা ইউজ করছি, সেটা হচ্ছে কি প্রোটেকটিভ সিস্টেম। তো এই প্রোটেকটিভ সিস্টেম যেটা আমরা প্রোভাইড করছি, সেগুলো কী কী ধরনের হতে পারে, ফিউজ দিয়ে আমরা প্রোটেকশন করতে পারি সার্কিটের, ফিউজ দিয়ে করতে পারি, আইসোলেটার দিয়ে করতে পারি, আবার সার্কিট ব্রেকার দিয়েও করতে পারি। বেসিক্যালি আমরা যখন ফিউজ পড়ব, ফিউজ পড়ার সঙ্গে সঙ্গে প্রথমে তো আজকে আমরা ফিউজ সম্পর্কিত বেসিক কনসেপ্টগুলো দেখব। এর পরের দিন আমরা বিভিন্ন ধরনের ফিউজ নিয়ে ডিসকাস করব, তারপরে আমরা আইসোলেটার নিয়ে পড়ব। বেসিক্যালি আমরা যখন একটা জিনিস নিয়ে পড়ছি, সেটা পড়তে মানে সেটা নিয়ে কাজ করতে আমাদের কি কি অসুবিধা হচ্ছে সেটা দেখব। তার জন্য আর একটা নতুন সিস্টেম আসছে আমাদের। তো ফিউজ ব্যবহার করতে গিয়ে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, বা আইসোলেটার ব্যবহার করতে গিয়ে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, সেগুলো আমরা তখন দেখব। তারপরে আমরা দেখব কেন আমরা সার্কিট ব্রেকার ইউজ করছি। মানে কোশ্চেনটা তোমাদের মনে আসতেই পারে যে ফিউজ তো অলরেডি ছিলই, ফিউজের সাহায্যেই তো আমরা কি বলে একটা সার্কিটকে প্রোটেক্ট করতে পারছিলাম, তাহলে আবার সার্কিট ব্রেকার, আইসোলেটার এই জিনিসগুলোর কেন দরকার পড়লো। ইভেন তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করে থাকো, আমি জানি না তোমাদের মনে আছে কি না, যখন তোমাদের পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিলাম, তো সেখানে প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের, মানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট বলো, বা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বলো, বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলো, ওখানে দেখিয়েছিলাম যে জেনারেটর ছিল, জেনারেটরের পরে একটা জেনারেটর ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজটাকে স্টেপ আপ করা হচ্ছিল। তারপরে তিনটে জিনিস ছিল, কি কি তিনটে সেই জিনিস, প্রথমে ছিল আইসোলেটার, তারপরে ছিল সার্কিট ব্রেকার, তারপরে ছিল আইসোলেটার দিয়ে মেন লাইনের সঙ্গে কানেকশানটা ছিল। তো ওই তখনই বলেছিলাম যে ওই আইসোলেটার, ব্রেকার, আইসোলেটার, ওই জিনিসগুলো আমরা সুইচ গিয়ার প্রোটেকশানে এসে পড়বো। তো এই প্রোটেকটিভ ডিভাইস যেগুলো আছে, সেগুলো নিয়ে আমরা পড়বো। আজকে আমরা ফিউজ নিয়ে স্টার্ট করব। আর যখন সার্কিট ব্রেকার পড়বো, তখন সার্কিট ব্রেকারের অপারেশান পড়তে গিয়ে আমাদের আরও একটা জিনিস আসবে, সেটা হচ্ছে গিয়ে রিলে। মানে একদম শর্টে বলতে গেলে, ধরো একটা সার্কিট আছে, সেই সার্কিটে যখন বেশি কারেন্ট ফ্লো হতে শুরু করলো, বেশি কারেন্ট মানে রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হতে শুরু করলো, কি বলছে, একটা সার্কিট আছে, সেই সার্কিটে রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট যখনই ফ্লো হতে শুরু করলো, এই রিলে করবে কি, রিলে সেন্স করবে জিনিসটাকে যে না, রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হচ্ছে। দে রিলে সার্কিট ব্রেকারকে সিগন্যাল পাঠাবে, সার্কিট ব্রেকার সার্কিটটাকে ব্রেক করিয়ে দেবে। এবার রিলে কিভাবে ওই কারেন্টটা, নর্মাল কারেন্টের থেকে বেশি কারেন্ট, সেটাকে সেন্স করলো কি করে, রিলে সার্কিট ব্রেকারকে কিভাবে সিগন্যাল পাঠালো, সেই জিনিসগুলো আমরা রিলে সার্কিট ব্রেকার পড়তে গিয়ে সেই জায়গাগুলো দেখব। তাহলে মোট কথা এখন অবধি আমরা যেটুকু দেখলাম, যে নর্মাল কারেন্টের থেকে বেশি কারেন্ট আমাকে সার্কিটে যাতে ফ্লো না হয়, সেটার জন্য ব্যবস্থা নিচ্ছি। সেটাই হচ্ছে আমাদের প্রোটেকটিভ সিস্টেম। প্রোটেকটিভ সিস্টেমের মধ্যে ফার্স্ট পার্ট আজকে আমরা স্টার্ট করছি, সেটা হচ্ছে ফিউজ। এবার ফিউজ নিয়ে তোমরা ইটেকে ওয়ার্কশপে অনেক কিছুই দেখে এসছো। তো
আই গেস একদম যে বেসিক আইডিয়াটা সেটা ক্লিয়ার আছে, বাট স্টিল আমি ধরে ধরেই স্টার্ট করছি। তাহলে এটুকু তো আই গেস এখন অবধি ক্লিয়ার যে ফিউজের সাহায্যে আমরা সার্কিটে অ্যাবনর্মাল কারেন্টের ফ্লোকে বন্ধ করাচ্ছি। কি করে হয়, একদম সহজ এক্সাম্পল, বাড়িতে আমরা যে ফিউজ ইউজ করে থাকি সেই ফিউজে কি থাকে, ভেতরে ভালো করে খুলে দেখবে একটা খুব সূক্ষ্ম একটা তার থাকে, ভেতরে একটা ওয়্যার থাকে। নর্মাল কন্ডিশনে ওয়্যারের মধ্যে দিয়ে তো নর্মাল কারেন্ট ফ্লো হয়, তখন কিছু হয় না, দেখতে পাই আমরা সেটা। বাট যখনই রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট, যতক্ষণ রেটেড কারেন্ট ফ্লো ছিল ততক্ষণ ফিউজের কিছু হয় না, বাট যখনই রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হবে তখন হয় কি, এই তারটা গলে যায়। কেন? কারণ কারেন্ট যখনই ফ্লো হবে তখনই ফিউজের ভেতরে যে ওয়্যারটা আছে সেটা গরম হয়, অবভিয়াসলি গরম হবে। বাট এই যে ওয়্যারটা আছে সেই ওয়্যারটার রেটিংটাই এমন করে থাকে যে নর্মাল কারেন্টে সেটা গলবে না, নর্মাল কারেন্টের জন্য যে হিটটা প্রডিউস হচ্ছে তাতেও গলবে না। বাট যখনই রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হবে, শর্ট সার্কিট হোক বা ওভারলোড কারেন্ট অনেকক্ষণ ধরে যদি ফ্লো হয়, তাতে যে হিটটা প্রডিউস হবে সেই হিটের জন্য এই ওয়্যারটা গলে যাবে। আর ওয়্যার যদি গলে যায় তাহলে সার্কিট কী হবে, ওপেন সার্কিট হয়ে যাবে। কি করে ওপেন সার্কিট হয়ে যাবে? ফর এক্সাম্পল, এটা ধরো আমাদের বাড়ির সুইচ বোর্ডের সোর্স, বাড়ির সুইচ বোর্ড থেকে আমরা কি পাই, এসি সোর্স, তো সেটা তো সেজন্য আমি একটা এসি সোর্স আঁকলাম। তো সাপোজ এটা হচ্ছে আমার ফিউজ, ফিউজটাকে চলো এরকম ব্ল্যাক দিয়ে এরকম করে আঁকি, ব্ল্যাক কালারের যে ওয়্যারটা আঁকলাম সেটাকে ফিউজ ধরে নাও। এটা ধরো একটা বাল্ব, এরকম বাড়ির কানেকশান থাকে। তো নর্মাল কন্ডিশনে বাল্ব জ্বলবে, কোনো অসুবিধা নেই, বাল্ব জ্বলুক। বাট যখনই কি হবে, যখনই রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হবে এই ফিউজটা গলে যাবে, তাই না? এই ফিউজটা গলে যাবে, এটা থাকবে না আর। তো এটা যদি না থাকে তখন এটা কি হয়ে যাবে, ওপেন সার্কিট হয়ে যাবে। ওপেন সার্কিট হয়ে গেলে তো আর কারেন্ট ফ্লো হবে না। তাহলে এখান থেকে দুটো জিনিস আমরা কথা বলবো, দুটো জিনিস নিয়ে। প্রথম কথা হচ্ছে গিয়ে দেখো এখানে যে আমি ফিউজটা কানেক্ট করেছিলাম, ফিউজটার কানেকশান কিসে ছিল, সিরিজে কানেকশান ছিল। সো এটাকেও ভাইভাতে কোশ্চেন হবে বা 1 নম্বরের শর্ট কোশ্চেন হতে পারে, যদিও তোমাদের এখন হায়ার ক্লাসে পড়ছো, থার্ড ইয়ারে পড়ছো, তো এই কোশ্চেনটা জেনারেলি পরীক্ষাতে সেমিস্টারে তো আসার কথা নয়, তাও আসতে পারে 1 নম্বরের জন্য, যে ফিউজকে আমরা কিসে কানেকশান করি, তো অবভিয়াসলি সিরিজে কানেকশান করি। এটা গেল 1 নম্বর কথা। 2 নাম্বার যে পয়েন্টটা, সেটা গ্র্যান্ড ভাইভা আর তোমাদের যেহেতু ফাইনাল ইয়ার ক্যাম্পাসিংয়ে কোশ্চেন হতে পারে, তো সেটা আমি করে রাখছি কোশ্চেনটা। তোমরা ইন্টারনেট সার্চ, নিজে জানলে তো খুবই ভালো, কিংবা ইন্টারনেট সার্চ করে ইউটিউব থেকে আমাকে বলবে, যদিও ফার্স্ট ইয়ারে ইটেকে বা ওয়ার্কশপে এগুলো নিয়ে তোমাদের ডিটেলসে ডিসকাশন হয়ে থাকে। এটা হচ্ছে গিয়ে আমাদের ধরো বাড়ির কানেকশানের কথা ভাবো, আমাদের বাড়ির কানেকশান কীরকম, সিঙ্গেল ফেজ। তো আমাদের বাড়ির কানেকশান হচ্ছে সিঙ্গেল ফেজ। তো সিঙ্গেল ফেজে মিনিমাম মানে কটা ওয়্যার থাকবে, আমাদের দুটো ওয়্যার থাকবে, তাই না? একটা হচ্ছে গিয়ে লাইভ আর একটা হচ্ছে নিউট্রাল। তো এখানে দেখো আমি লাল কালার দিয়ে লাইভ ওয়্যারটাকে দেখিয়েছি, ব্ল্যাক কালার দিয়ে এখানে নিউট্রাল ওয়্যারটাকে দেখিয়েছি। আমার কোশ্চেন হচ্ছে কি এটাই, ফিউজকে আমরা কার সাথে সিরিজে কানেক্ট করি, লাইভে না নিউট্রালে? লাইভের সঙ্গে সিরিজে কানেক্ট করি ওর না নিউট্রালের সঙ্গে? এটা হচ্ছে গিয়ে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, কেন করি? মানে আমাকে এটুকু বললে হবে না যে তুমি যদি এরকম বলো যে স্যার নিউট্রালের সঙ্গে সিরিজে আমরা কানেক্ট করি, আমাকে এটাও বলতে হবে কেন করি, বা লাইভের সঙ্গে আমরা সিরিজে কানেক্ট করি, তাহলে আমাকে বলতে হবে কেন করি। তো আমরা দেখলাম ফিউজকে আমরা সিরিজে কানেক্ট করছি, এটুকু আমি বলে রাখলাম। বাট এই কোশ্চেনটার আমাকে অ্যান্সার দিতে হবে তোমাদের, যে ফিউজকে আমরা কোন ওয়্যারের সঙ্গে কানেক্ট করি সিরিজে, লাইভের সাথে আর নিউট্রালের সঙ্গে, আর তার কারণটা কি সেটা আমাকে জানাবে। যাই হোক, তাহলে এই গেল হচ্ছে কি আমাদের ফিউজ। তো অবভিয়াসলি আমরা যখন একটা জিনিস নিয়ে পড়ছি তো তার একটা বেসিক ডেফিনেশান তো থাকবে, যে হোয়াট ইজ ফিউজ। এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে হয়েই থাকে। 1 মিনিট।
তো আমি একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি জিনিসটা। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, যে বাড়িতে যে ফিউজ দেখেছো সেই ফিউজে যে ওয়্যারটা থাকে ভেতরে, সেটা কি কন্ডাক্টিং এলিমেন্টের হয় না নন কন্ডাক্টিং এলিমেন্টের হয়? অবভিয়াসলি কন্ডাক্টিং এলিমেন্টের হবে। ফিউজের মধ্যে যে তারটা আছে তার মধ্যে দিয়ে তো কারেন্ট যেতে হবে, তো তার কারেন্ট যদি যেতে হয় তাহলে অবভিয়াসলি সেটা কন্ডাক্টিং এলিমেন্টের হতে হবে। মানে বেসিক্যালি একটা কন্ডাক্টিং এলিমেন্ট কিসের তৈরি হয়? মেটালের তৈরি হয়। তাহলে আমি বলতেই পারি যে ফিউজ ইজ এ ফিউজ is a short piece of metal. A fuse is a short piece of metal. আচ্ছা, এই যে শর্ট পিস অফ মেটালটার কথা বলছি, সেটা কানেক্টেড থাকে, কোথাও একটা কানেক্টেড থাকে। কোথায় কানেক্টেড থাকে? সার্কিটের মধ্যে কানেক্টেড থাকে। তাই বলতে পারি ফিউজ ইজ এ শর্ট পিস অফ মেটাল ইনসার্টেড ইন দ্য সার্কিট। সার্কিটকে আমি সংক্ষেপে সিকেটে লিখছি, তোমরা সার্কিট লিখে নেবে। ইনসার্টেড ইন দ্য সার্কিট। কি হয়? এটা গলে যায়। কখন গলে যায়? যখন রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হয়, তাই না? তাহলে শর্ট পিস অফ মেটাল ইনসার্টেড ইন দ্য সার্কিট হুইচ মেল্টস, যখন এটা গলে যায়, যখন এটা গলে যায়। কখন গলে যায়? যখন বেশি কারেন্ট ফ্লো হবে। হুইচ মেল্টস হোয়েন এক্সেসিভ কারেন্ট ফ্লোস। ব্যাস এইটুকু ডেফিনেশন ফিউজের জন্য মোর দ্যান এনাফ। পরীক্ষাতে বড় কোশ্চেনের সঙ্গে এরকম একটা ছোট কোশ্চেন দিয়ে দেবে যে হোয়াট ইউ মিন বাই ফিউজ। তাহলে ফিউজ কি? ফিউজ ইজ নাথিং বাট এ শর্ট পিস অফ মেটাল হুইচ মেল্টস ডিউ টু ফ্লো অফ এক্সেসিভ কারেন্ট। তাহলে এই গেল হচ্ছে কি আমাদের ফিউজ কি। এখান থেকে আরও একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, সেটা হচ্ছে ফিউজের যে কারেন্ট টাইম ক্যারেক্টারিস্টিক সেটা কীরকম হয়। ফিউজের কারেন্ট টাইম ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এটা বোঝার আগে আমি একটা জিনিস বলি। ফিউজ আছে, বাড়ির ফিউজের কথাই ভাবো। ফিউজের ভেতরে কি আছে? বেসিক্যালি ফিউজের ভেতরে অ্যাকচুয়ালি ওয়্যার আছে। এই ওয়্যারটা কি হবে? বেশি কারেন্ট যদি ফ্লো হয়, এক্সেসিভ কারেন্ট যদি ফ্লো হয়, তাহলে গলে যাবে। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, এই যে ফিউজ ওয়্যারটা এটা গলে যাচ্ছে, গলতে তো নিশ্চয়ই টাইম লাগবে। সেটা যত কম টাইমই হোক না কেন, একটা টাইম তো লাগবে। রিপিট করছি আমি একবার, ফিউজ আছে, ফিউজের মধ্যে অবভিয়াসলি ফিউজ ওয়্যার আছে। এক্সেসিভ কারেন্ট যখন ফ্লো হবে তখন ওয়্যার কী হবে? গলে যাবে। তো ওয়্যারটা যখন গলছে তো তার তো টাইম লাগবে। তাহলে এই যে তারটা আছে বা ওয়্যারটা আছে, মানে ফিউজ ওয়্যারটা আছে, তার যে গলার জন্য যে টাইমটা লাগছে, মেল্টের জন্য যে টাইমটা লাগছে, সেটা কারেন্টের ওপর কিভাবে ডিপেন্ড করছে সেটা একটু ভাবার চেষ্টা করো। কি বলছি? ফিউজ ওয়্যার গলে যাচ্ছে, গলার জন্য যে টাইমটা লাগছে সেই টাইমটা কারেন্টের ওপর কিভাবে ডিপেন্ড করছে সেটা আমি ভাবতে বলছি। দেখো, একদম ইজি কনসেপ্ট। কারেন্ট যত বেশি হবে, কারেন্টের ভ্যালু যত বেশি হবে, মানে রেটেড কারেন্টের থেকে কারেন্ট যত বেশি হবে, যত বেশি কারেন্ট ফ্লো হবে তত বেশি হিট প্রডিউস হবে। আর যত বেশি হিট প্রডিউস হবে তত সহজে গলবে, তারটা তত সহজে গলবে। রিপিট করছি আমি একবার, রেটেড কারেন্টের থেকে যত বেশি কারেন্ট ফ্লো হবে তত বেশি হিট প্রডিউস হবে। আর যত বেশি হিট প্রডিউস হবে তারটা কী হবে? তত সহজে গলবে। আর তত সহজে গলবে মানে কি? তারের গলতে কম টাইম লাগবে। তাহলে কারেন্ট যত বেশি হবে তার ফিউজ গলতে তত কম টাইম লাগবে। বা ঘুরিয়ে আমি যদি বলি, কারেন্ট যত কম হবে, মানে রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট বাট কম কারেন্ট,
কারেন্ট যত কম হবে, অবভিয়াসলি কারেন্টগুলো কিন্তু রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট, তো হিট কম প্রডিউস হবে। হিট যদি কম প্রডিউস হয় তাহলে ফিউজের যে ওয়্যারটা আছে সেটা গলতে বেশি টাইম লাগবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানটায় কারেন্ট আর টাইম একে অপরের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? কারেন্ট আর টাইম একে অপরের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ভালো করে গুছিয়ে বলতে গেলে ফিউজ ওয়্যার যেটা মেল্ট হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, সেটা গলার জন্য যে টাইমটা লাগছে সেই টাইমটা কারেন্টের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। যত বেশি কারেন্ট ফ্লো হবে রেটেড কারেন্টের থেকে তত সহজে তার গলে যাবে আমার, মানে কি বলে, টাইম তত কম লাগবে ফিউজ ওয়্যার গলার জন্য, অ্যান্ড ভাইস ভার্সা। তো যেহেতু এখানে আমরা দেখতেই পাচ্ছি কারেন্ট আর টাইম এরা একে অপরের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তো তার জন্য ফিউজের ক্যারেক্টারিস্টিক্সকে কি বলা হয়? ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্স। ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্স কেন? কারণ কারেন্ট যত, মানে টাইম, কি বলে, ফিউজ ওয়্যার গলতে টাইম আমার তত বেশি লাগবে, কারেন্ট যত কম, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। তো যাই হোক, তো তার জন্য এর ক্যারেক্টারিস্টিক্সকে ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্স বলা হয়ে থাকে। আমি এখানে গ্রাফটাকে একটু ড্র করে দিই, ইভেন আমি গ্রাফটা ছবির আকারে স্লাইডে অ্যাডও করে দিচ্ছি। সাপোজ এটা আমার এক্স অ্যাক্সিস বরাবর আমি নিলাম হচ্ছে গিয়ে কারেন্ট নিলাম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি টাইম নিই তাহলে এর যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটা এরকম হবে। ক্যারেক্টারিস্টিক্সটা এরকম হবে। এখানে আমি লিখে দিই, সাপোজ এই বরাবর যদি কারেন্ট হয় আর এই বরাবর যদি টাইম হয়, জাস্ট দেখো এখানটায় কারেন্ট যখন এক্স এক্স অ্যাক্সিস বরাবর কারেন্ট আছে, কারেন্ট যখন এই জায়গায় আছে তখন গলতে কতটা টাইম লাগছে? এতটা টাইম লাগছে। কারেন্ট বেড়ে গেছে, গলতে কতটা টাইম লাগছে? এতটা টাইম লাগছে। তার মানে কি দেখতে পেলাম? কম টাইম লাগছে। কারেন্ট আমি আরও বাড়ালাম, গলতে কতটা টাইম লাগছে? এইটুকু টাইম লাগছে। তাহলে টাইম, কারেন্ট যত বাড়বে টাইম তত কমবে। তো এটাকেই আমি স্লাইডের ছবিটা অ্যাড করে দিই, জাস্ট আ মিনিট। দেখে নাও, এখানে লেখা আছে ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্স। গ্রিন কালারের যে কার্ভটা আছে সেটাই তোমাদেরকে পরীক্ষাতে ড্র করতে হবে যদি জিজ্ঞেস করে যে ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্স। দেখো এই গ্রাফে আরও অনেক কিছু জিনিস লেখা আছে। অনেক কিছু জিনিস লেখা আছে মানে এখানে লেখা আছে প্রসপেক্টিভ শর্ট সার্কিট কারেন্ট, এখানে লেখা আছে ফিউজিং কারেন্ট, এখানে লেখা আছে রেটেড কারেন্ট। তো এই যে টার্মগুলো লেখা আছে এগুলোই আমরা এরপরে একে একে ডিসকাস করব। আমি জাস্ট এখানটায় ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্সটা দেখিয়ে দিলাম। তো আমরা প্রোটেকশান পারপাসে ফিউজ ইউজ করছি। এবার কি কি অ্যাডভান্টেজ আছে আমাদের সেগুলো জানতে হবে, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে ফিউজ ইউজ করার সেগুলো আমাদের জানতে হবে। বাট আমরা আজকে মেনলি অ্যাডভান্টেজটা নিয়ে জোর দেব, ডিসঅ্যাডভান্টেজটাও আমি জাস্ট টাচ করব। তার কারণ হচ্ছে গিয়ে যখন আমি সার্কিট ব্রেকার পড়াবো বা আইসোলেটার পড়াবো তখন ফিউজের মেন ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে আরও ডিটেলসে ডিসকাস করব, যাতে এটা বুঝতে সুবিধা হয় যে ফিউজ থেকে আমরা অন্য জিনিসগুলো কেন বেশি প্রেফার করছি বা কোন পার্টিকুলার জায়গাগুলোতে সার্কিট ব্রেকারকে আমরা ফিউজের তুলনায় বেশি প্রেফার করব, সেই জায়গাগুলো আমরা তখন ডিসকাস করব। তো যদি আমরা অ্যাডভান্টেজের কথা বলি, যদি আমরা অ্যাডভান্টেজের কথা বলি, কি কি অ্যাডভান্টেজ হতে পারে ফিউজের? দেখো, এক তো হচ্ছে গিয়ে এটা চিপেস্ট। চিপেস্ট মানে সস্তা, সব থেকে বেশি সস্তা। যত ধরনের প্রোটেক্টিভ ডিভাইস আছে তার মধ্যে সব থেকে সস্তা হচ্ছে গিয়ে ফিউজ। তো অবভিয়াসলি এটা একটা এর বড় অ্যাডভান্টেজ বলতে পারো। দুই হচ্ছে গিয়ে এর কোনো মেনটেনেন্সের দরকার নেই।
এর কোনো মেনটেনেন্সের দরকার নেই। 3, যখন সার্কিট ব্রেকার পড়ব তখন আরও বেটার এই জায়গাটা বুঝতে পারবে। একটু আগে যদি আমি এক্সপ্লেন করেছিলাম, তা একবার চলো ওখানটায় দেখিয়ে দিই। জাস্ট দেখো, এখানে সার্কিট ব্রেকারের কথা যখন বলেছিলাম তখন বলেছিলাম যে সার্কিট ব্রেকারও তো সার্কিটকে নাম শুনেই বুঝতে পারছো সার্কিটকে ব্রেক করবে, অবভিয়াসলি অ্যাবনর্মাল কন্ডিশনেই ও সার্কিটকে ব্রেক করবে। তখন একটা কথা বলেছিলাম যে যখন রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হবে তখন এই যে ডিভাইসটা আছে রিলে, রিলে করবে কি, রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হলেই মানে সার্কিটে অ্যাবনর্মাল কারেন্ট ফ্লো হলে সেটাকে রিলে ফার্স্ট সেন্স করবে। রিলে সেন্স করার পর সে সিগন্যাল পাঠাবে কাকে, সার্কিট ব্রেকারকে, তখন সার্কিট ব্রেকার অপারেট করবে। তার মানে দেখতেই পাচ্ছ এখানে সিস্টেমটা কিন্তু তুলনামূলক কমপ্লেক্স মানে সার্কিট ব্রেকারকে অপারেট করাতে গেলে আমাকে কি কি লাগবে তাহলে, একটা বলে নিই আগে, আচ্ছা একটা রিলে লাগবে, রিলে আগে সেন্স করবে তবে গিয়ে সার্কিট ব্রেকার কাজ করবে। বাট ফিউজের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই। ফিউজের ক্ষেত্রে ওর যে কি বলে রেটেড কারেন্টের থেকে যখনই বেশি কারেন্ট ফ্লো হবে তখন কি হবে, ফিউজ গলে যাবে। মানে রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট মানে বুঝতেই পারছো যে জিনিসগুলো আমি এক্সপ্লেন করেছি, যে হিট বেশি প্রডিউস হয়ে যাবে। তো এখানে কি অপারেশন অনেক বেশি সিম্পল, মানে ফিউজ নিজে নিজেই অপারেট করতে পারে, যেটা আমরা সার্কিট ব্রেকারের ক্ষেত্রে দেখছি কি আর একটা এক্সট্রা ডিভাইস লাগছে। হ্যাঁ, যদিও সার্কিট ব্রেকারকে আমরা ম্যানুয়ালি অপারেট করতে পারি, বাট সেটা অন্য জিনিস, আলাদা জিনিস, সার্কিট ব্রেকার পড়তে গিয়ে আমরা দেখব। বাট নর্মালি রিলের সাহায্যে আমরা সার্কিট ব্রেকারকে অপারেট করাই। কোনো কারণে হয়তো রিলে ফেল করে গেছে, রিলে কাজ করছে না, বাট আমি জানি যে সার্কিটে রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো হচ্ছে, তখন হয়তো সার্কিট ব্রেকারকে আমরা ম্যানুয়ালি অপারেট করাচ্ছি। বাট আদার ওয়েতে সার্কিট ব্রেকারের অপারেশনের জন্য রিলের প্রয়োজন। বাট ফিউজের কথা যে আমরা বলছি এখানটায়, ফিউজ কি করতে পারে, ফিউজ নিজে নিজেই অপারেট করতে পারে। তাহলে আমরা এখানে বলতেই পারি যে এখানে আমার এক্সট্রা কোনো ইকুইপমেন্টের দরকার পড়ছে না সার্কিট ব্রেকারের মতো, নো এক্সট্রা ইকুইপমেন্ট। কারণ ও নিজে নিজেই অপারেট করতে পারছে। একটু আগে আমরা দেখলাম ওর ক্যারেক্টারিস্টিক্সটা কীরকম, ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্স। তো ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্সের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশান। ওভার কারেন্ট প্রোটেকশান, ওভার কারেন্ট প্রোটেকশান মানে জাস্ট ওয়েট লিখে নিই, দিয়ে আমি এক্সপ্লেন করছি। ওভার কারেন্ট প্রোটেকশান মানে এটাই, নর্মাল কারেন্টের থেকে অনেক বেশি কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে বুঝতেই পারছো জিনিসটা ওভার কারেন্ট সিচুয়েশান। তো আমাকে সার্কিটকে প্রোটেক্ট করতে হবে। তো ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্সের জন্য ওভার কারেন্ট প্রোটেকশানের সুবিধা কি, ওটাই তো সুবিধা। কারেন্ট বেশি ফ্লো হচ্ছে, কারেন্ট যদি বেশি ফ্লো হয় তাহলে ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্স মানে কি, গলতে কম টাইম লাগবে। এটাই তো আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করছিলাম এখানটায়। ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্স মানে কি, কারেন্ট যত বেশি হবে গলতে আমার, ফিউজ ওয়্যার গলতে আমার তত কম টাইম লাগবে, এটাই তো ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এটা তো আমার সুটেবল ওভার কারেন্ট প্রোটেকশনের জন্য। ওভার কারেন্ট মানে কি, হিউজ কারেন্ট ফ্লো হচ্ছে, নর্মাল কারেন্টের থেকে অনেক বেশি কারেন্ট ফ্লো হচ্ছে, অনেক বেশি কারেন্ট ফ্লো হওয়া মানে তত সহজে আমার ফিউজ ওয়্যার যেটা আছে সেটা গলে যাচ্ছে। সো যেহেতু এটার ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্স আছে, তো তার জন্য ওভার কারেন্ট প্রোটেকশানের জন্য এটা বেটার আমরা বলতে পারি। আর 5 আমি বলতে পারি মিনিমাম টাইম অফ অপারেশন, মিনিমাম টাইম অফ অপারেশন মানে সার্কিট ব্রেকারের রেসপেক্টে বলছি, সার্কিট ব্রেকারের থেকেও অনেক ফাস্ট ফিউজ অপারেট করতে পারে। সার্কিট ব্রেকারে কী হচ্ছে, রিলে সেন্স করছে, সার্কিট ব্রেকারকে সিগন্যাল পাঠাচ্ছে, সার্কিট ব্রেকার তারপর কাজ করছে। যদিও সেই টাইমকে অ্যাডজাস্ট করা যায় রিলের সেটিংয়ের মাধ্যমে, রিলে পড়তে গিয়ে আমরা সেই জিনিসগুলো দেখব। বাট এখানে কী হবে, রেটেড কারেন্টের থেকে একটা সার্টেন ভ্যালুর কারেন্টের থেকে যখনই বেশি বেশি কারেন্ট ফ্লো হবে ফিউজ ওয়্যার গলে যাবে। তো তার জন্য মিনিমাম টাইমে একে অপারেট করানো পসিবল হয়। তো এগুলোই হচ্ছে গিয়ে আমাদের ফিউজের মেন যে অ্যাডভান্টেজগুলো
সেগুলো। ডিসঅ্যাডভান্টেজে আমি জাস্ট একটা কথাই এখন বলবো, বাকি এক্সট্রা ইয়েতে যাব না, কারণ সেখানে এমন অনেক টার্ম আসবে যেগুলো এক্সপ্লেন করলে এখন মাথায় গুলিয়ে যেতে পারে। তো সার্কিট ব্রেকার যখন স্টার্ট হবে সেখানটায় আমরা সেই টার্মগুলো নিয়ে যেহেতু ডিসকাস করব, তখন আমি ফিউজের ডিসঅ্যাডভান্টেজগুলো মেনলি সেখানটায় বলবো। বাট বা ওই জায়গাটায় যেখানে আমরা ডিসকাস করব ফিউজের পরিবর্তে সার্কিট ব্রেকার কোন কোন জায়গাগুলোতে বেশি অ্যাডভান্টেজিয়াস, তখন আমরা সেখানটায় ডিসকাস করব। একটা বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা সহজে বুঝতে পারবে সেটা আমি এখানে বলে রাখি। ধরো একটা ফিউজ আছে তোমার বাড়িতে, ওভার কারেন্ট, শর্ট সার্কিটের জন্য হোক বা যে কোনো কারণে হোক ফিউজ ওয়্যারটা গলে গেল। যদি এরপরে তোমাকে বাড়িতে লাইট ফ্যান চালাতে হয়, তখন তোমাকে কী করতে হবে? তোমাকে যেটা করতে হবে, ফিউজ ওয়্যার তোমাকে খুঁজে বার করতে হবে, খুঁজে বের করে সেটাকে রিপ্লেস করতে হবে, কারণ ভেতরে যেটা ছিল সেটা তো গলে গেছে। তাহলে এই একটা ঝামেলা এখানটায় আছে যে ফিউজ ওয়্যার কোনো কারণে গলে গেল, কোনো কারণে গলে গেল মানে প্রোটেকশন পারপাসেই ওভার কারেন্টের জন্য গলে গেল। তারপরে আমাকে যদি সার্কিটকে অপারেট করাতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে টোটাল জিনিস মানে ভেতরের যে ওয়্যারটাকে আছে সেটাকে আবার রিপ্লেস করতে হচ্ছে। আমরা যখন সার্কিট ব্রেকার পড়বো তখন দেখব সার্কিট ব্রেকার এরকম কোনো সিস্টেম নেই। সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমরা দেখব সেখানটায়, যখন ফার্স্ট সার্কিট ব্রেকার আমি এখানে একটু লিখেই দিই, সার্কিট ব্রেকারে আমরা দেখব দুটো কন্ট্যাক্ট থাকে, একটা কন্ট্যাক্ট ফিক্সড অবস্থায় থাকে আর একটা কন্ট্যাক্ট মুভ করতে পারে। একটাকে বলা হয় ফিক্সড কন্ট্যাক্ট আর একটাকে বলা হয় মুভিং কন্ট্যাক্ট। মানে ধরো এরকম দুটো বস্তু আছে, এটা একটা বস্তু ধরো, অবজেক্ট ধরো, আর এটা আর একটা অবজেক্ট, দুটো একে অপরের সঙ্গে ঠেকে আছে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে নর্মাল সিচুয়েশান। জিনিসটাকে বলে নিতে দাও তাহলে বুঝতে পারবে কিছুটা। সার্কিট ব্রেকার যখন পড়াবো তখন তো ডিটেলসে দেখবেই। ধরো এই যে ব্ল্যাক কালারের অবজেক্টটা আছে, এটা এমনভাবেই তৈরি করা এর কখনো পজিশান চেঞ্জ করতে পারবে না, এর কখনো পজিশান চেঞ্জ করতে পারবে না। আর রেড কালারের অবজেক্টটা এমনভাবে তৈরি করা এর প্রয়োজনে পজিশান চেঞ্জ করতে পারবে। কী করে পারবে সেগুলো আমরা সার্কিট ব্রেকার পড়তে গিয়ে দেখব। তো নর্মাল সিচুয়েশানে এই দুটো কন্ট্যাক্ট মানে এই ফিক্সড কন্ট্যাক্ট আর মুভিং কন্ট্যাক্ট এরকম ক্লোজ অবস্থায় থাকবে। যখনই সার্কিট ব্রেকারের মানে সিস্টেমে রেটেড কারেন্টের থেকে বা একটা প্রি স্পেসিফাইড ভ্যালুর থেকে বেশি কারেন্ট ফ্লো হবে, তখন কি হবে? এই ফিক্সড কন্ট্যাক্ট থেকে মুভিং কন্ট্যাক্টটা দূরে সরতে শুরু করবে। কেন দূরে সরতে শুরু করবে, কি করে দূরে সরতে শুরু করবে, সেগুলো আমরা সার্কিট ব্রেকারে গিয়ে দেখব। ফিক্সড কন্ট্যাক্টের জায়গাতেই থাকবে, মুভিং কন্ট্যাক্ট কী হবে, দূরে সরতে শুরু করবে। মুভিং কন্ট্যাক্ট যদি দূরে সরতে শুরু করে তাহলে কি হবে, মাঝখানে গ্যাপ তৈরি হয়ে গেল, অবভিয়াসলি সার্কিটটা ব্রেক হয়ে গেল। যখন এই সার্কিট থেকে অ্যাবনর্মাল কন্ডিশন দূর হয়ে যাবে, আমরা সার্কিটটাকে ঠিক করে নিলাম, যে কারণে ফল্ট হচ্ছিল সেটাকে আমরা দূর করে নিলাম, তখন কি হবে, নিজেই আবার এসে আটকে যাবে। ম্যানুয়ালিও করা যায়, বাট নিজেও সিস্টেমটা আছে, বাট এখানে ভেতরের কোনো জিনিসকে রিপ্লেস করার কোনো ইয়েই নেই। তাহলে এই জায়গাটা হচ্ছে কি একটা ফিউজের ডিসঅ্যাডভান্টেজ। আমরা এমন অনেক ফিউজও আছে যেগুলো পড়বো যে সেটা একবার কাজ করার পর তারপর আর ফার্দার ইউজ করা যায় না, ফুললি রিপ্লেস করতে হয়। তো এটাই হচ্ছে কি আমাদের ফিউজের বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। তাহলে আমরা ফিউজ কি সেটা দেখলাম। প্রথমে আমরা দেখলাম ফিউজকে কেন ইউজ করব, মানে প্রোটেকটিভ সিস্টেম আমরা কেন ইউজ করছি। দুই হচ্ছে গিয়ে ফিউজ কি জিনিস, ফিউজকে আমরা কার সঙ্গে মানে সিরিজে কানেক্ট করছি না প্যারালে কানেক্ট করছি সেই জায়গাটা দেখলাম। ফিউজের যে ক্যারেক্টারিস্টিক্স থাকে, ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্স, সেই জায়গাটা আমরা দেখলাম। ফিউজের অ্যাডভান্টেজ পড়লাম আমরা, ফিউজের একটা ডিসঅ্যাডভান্টেজও দেখলাম। এবার এই যে ফিউজ ওয়্যার নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি, তাহলে নিশ্চয়ই ফিউজ ওয়্যারেরও কিছু ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স থাকবে। ফিউজ ওয়্যারের নিশ্চয়ই কিছু ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স থাকবে। নিশ্চয়ই যে কোনো ওয়্যারকে তো আমি নিশ্চয়ই ফিউজ ওয়্যার হিসেবে ইউজ করতে পারবো না, নিশ্চয়ই তার কিছু ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। তো হেডিং দিয়ে নেবে, আমি পুরো কথাটা লিখছি না এখানে। ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ ফিউজ ওয়্যার বা ফিউজ এলিমেন্ট, যাই বলো না কেন। তো ফিউজ এলিমেন্টে মানে ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ ফিউজ এলিমেন্ট, তো ফিউজ এলিমেন্টের কী কী ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে? এক, লো মেল্টিং পয়েন্ট, কম গলনাঙ্ক থাকতে হবে। লো মেল্টিং পয়েন্ট, কম গলনাঙ্ক থাকতে হবে। কেন কম গলনাঙ্ক কেন থাকতে হবে? তুমি গলনাঙ্ক মানে কি, কোনো বস্তু যে তাপমাত্রায় গলে,
তাই না? যে তাপ আমরা যদি একটা কঠিন বস্তুকে হিট দিই তাহলে কী হবে, তার টেম্পারেচার ইনক্রিজ করবে। তো হিট দিতেই থাকলাম, তারপর কী হবে, একটা সার্টেন টেম্পারেচারে গিয়ে ওই কঠিন বস্তুটা গলে যাবে। তো যে তাপমাত্রায় কঠিন বস্তুটা গলে যায় সেই তাপমাত্রাকে ওই কঠিন বস্তুর গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট বলা হয়। তো ফিউজ ওয়্যার যেটা আছে বা ফিউজ যে এলিমেন্টটা আছে সেটাও যখন ওর মধ্যে দিয়ে তো কারেন্ট যাচ্ছে, তো কারেন্ট গেলে কী হবে, গরম হবে, গরম হলে একটা সার্টেন টেম্পারেচারে গিয়ে গলে যাবে। তাহলে যে টেম্পারেচারে ফিউজ এলিমেন্টটা গলছে সেটা ফিউজ এলিমেন্টের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক। তো আমরা ফিউজ যে এলিমেন্টটাকে ফিউজ ওয়্যার বা ফিউজ এলিমেন্ট হিসেবে ইউজ করব তার গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট কম হতে হবে। কেন কম হতে হবে? আমরা যদি বেশি ইউজ করতাম তাহলে কী হতো, হাই কারেন্ট ফ্লো হতো, রেটেড কারেন্টের থেকে অনেক অনেক বেশি কারেন্ট ফ্লো হতো, তার জন্য অনেক অনেক হিট তৈরি হতো, বাট ফিউজ এলিমেন্ট গলতো না। কেন? আমরা বেশি গলনাঙ্কের তার বা বেশি গলনাঙ্কের এলিমেন্ট ইউজ করেছি। তাহলে ফিউজ ওয়্যারই গললো না, তাহলে সিস্টেমকে প্রোটেক্ট করবে কী করে? তাহলে নিশ্চয়ই এমন ওয়্যার ইউজ করতে হবে যার মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক কম। তাহলে দুই হচ্ছে গিয়ে মানে এক হচ্ছে গিয়ে ওর মেল্টিং পয়েন্ট কম হতে হবে, দুই হচ্ছে গিয়ে হাই কন্ডাক্টিভিটি বা লো রেজিস্ট্যান্স যা বলতে পারো, হাই কন্ডাক্টিভিটি। কেন হাই কন্ডাক্টিভিটির কথাটা আসছে? যখন কন্ডাক্টেন্স পড়েছিল তখন কি বলা হয়েছিল এটাকে, যে রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। দেখো বেসিক্যালি ফিউজ আমি ইউজ করছি কেন, ফিউজ ইউজ করছি হচ্ছে গিয়ে সার্কিটটাকে প্রোটেক্ট করার জন্য। জাস্ট এটাকে ইমাজিন করো, ধরো একটা ব্যাটারি দিয়েই ভাবো, ঠিক আছে, ধরো এটা হচ্ছে গিয়ে একটা ব্যাটারি, আর এটা হচ্ছে গিয়ে আমার লোড, এটা হচ্ছে গিয়ে লোড। আচ্ছা লোডটাকে একটা বাল্ব ধরে নাও, বাল্বকে আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে ডিনোট করলাম, তাই না, রেজিস্ট্যান্স দিয়ে ডিনোট করলাম। আচ্ছা এরকম হচ্ছে গিয়ে সাপোজ সার্কিটটা, এটা হচ্ছে গিয়ে ভি ভোল্টের ব্যাটারি আর আর ওহমের রেজিস্ট্যান্স। তাহলে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, কারেন্ট সমান কত হবে, আই ইকুয়ালস টু ভি বাই আর। বাট আমি খুব একটা সচেতন ছেলে, আমি ঠিক করলাম যে সার্কিটটাকে এরকম আনপ্রোটেক্টেড অবস্থায় রাখতে চায় না। আনপ্রোটেক্টেড অবস্থায় কেন রাখতে চায় না, কারণ কোনো কারণে যদি কোনো ফল্ট হয়, কারেন্ট বেড়ে গিয়ে তো সার্কিটটা পুড়ে যেতে পারে, আমার এই যে লোডটা আছে বা বাল্বটা আছে পুড়ে যেতে পারে, সেটা যদি যাতে না হয় তার জন্য আমি ঠিক করলাম আমি একটা ফিউজ লাগাবো। তো ঠিক আছে, এখন আমি ফিউজ লাগাবো। এক মিনিট। তো আমি এখানটায় একটা ফিউজ লাগালাম, ঠিক আছে। এবার জাস্ট ইমাজিন করো যে এখানে যে ফিউজ ওয়্যারটা লাগিয়েছি তার যদি বেশি রেজিস্ট্যান্স হয়, সাপোজ আমি এখানকার রেজিস্ট্যান্স নিয়ে নিলাম R1, তাহলে এই সার্কিটটাকে এখন আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা ভি ভোল্টের ব্যাটারি নিচ্ছি, চলো ভি ভোল্টের ব্যাটারি নিলাম যেরকম ওখানে দেখানো ছিল। এখানে কি করা ছিল, একটা ফিউজ লাগানো ছিল, ফিউজের রেজিস্ট্যান্সটাকে আমি কি দেখিয়েছি, R1 বলে দেখিয়েছি। ফিউজের রেজিস্ট্যান্স আমি দেখালাম R1 দিয়ে, আর এখানে একটা লোড ছিল যেটা হচ্ছে কি আর রেজিস্ট্যান্সের আর। ফিউজটাকে এখানে আমি রেজিস্ট্যান্স দিয়ে দেখালাম, কারণ কি আমরা ফিউজটার রেজিস্ট্যান্স এখন জানি, R1 ধরে নিয়েছি। এবার আমি যদি এই সার্কিটে কারেন্ট বার করতে চাই তাহলে ফার্স্ট আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, তাহলে এখানে R প্লাস R1। তাহলে সার্কিটের নতুন কারেন্ট কত হবে, নতুন কারেন্টকে আমি নিলাম I1, কারেন্ট সমান কি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, ভোল্টেজ কত ভি, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আর ইকিউ। তাহলে কারেন্টের ভ্যালু দাঁড়ালো কত, I1 ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর ইকিউ, মানে কত আর প্লাস R1, আর প্লাস R1। দেখো এখানে ওপরে ভোল্টেজ ভি ছিল, এখানে ভি আছে, এখানে ভি আছে, বাট আগে রেজিস্ট্যান্স শুধু আর ছিল নিচে, এখন কি হয়েছে আর প্লাস R1, তার মানে নিচের ভ্যালু বেড়ে গেছে, নিচের ভ্যালু বেড়ে গেছে মানে সার্কিটের কারেন্ট কমে গেছে, তাই না। বাট ফিউজ ইউজ করার জন্য আমি তাহলে আমি এখানে দেখলাম পার্টিকুলার এখানে যে সার্কিটটা ড্র করা আছে, এই সার্কিটে ফিউজ ইউজ করার জন্য আমরা দেখলাম কি সার্কিটের কারেন্ট কমে গেছে। বাট ফিউজ ইউজ করার উদ্দেশ্যটা কী ছিল আমার, যে কারেন্ট বেশি ফ্লো হলে ও মানে সার্কিটটাকে ব্রেক করে দেবে। কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি ফিউজ ইউজ করার জন্য সার্কিটের কারেন্টই চেঞ্জ হয়ে গেল, সেটা তো আমি চাইনি। ফিউজ ইউজ করার জন্য যদি সার্কিটের কারেন্টই চেঞ্জ হয়ে যায় তাহলে যে ডিভাইসগুলো কাজ করছে তাদের পারফরমেন্সের ওপর তো কী বলবো, পারফরমেন্সের ওপর প্রভাব পড়বে, সেটা তো আমি কখনো চাইনি। তাহলে সেই জিনিসটা যাতে না হয় তাহলে কি করতে হবে আমাকে, এই যে R1 রেজিস্ট্যান্সটা আছে, মানে এই R1 যে রেজিস্ট্যান্সটা আছে বা এখানে যে ফিউজের রেজিস্ট্যান্স R1-এর কথা বলছি এটার ভ্যালু মিনিমাম রাখতে হবে আমাকে, মানে হাই কন্ডাক্টিভিটির আমাকে কিছু ইউজ করতে হবে যাতে কারেন্টকে বাধা না দেয়। কারেন্টকে বাধা দিলে কী হবে, সিস্টেমের কারেন্টই তো চেঞ্জ হয়ে যাবে, সেটা তো আমি চাই না। তো অবভিয়াসলি সেই জন্য আমার ফিউজ এলিমেন্ট বা ফিউজ ওয়্যার যেটা হবে সেটা যাতে হাই কন্ডাক্টিভিটির হয়,
সেটা আমাকে খেয়াল রাখতে হবে। 3 নাম্বার পয়েন্ট, আমরা ফিউজ এলিমেন্ট বা ফিউজ ওয়্যার যেটা ইউজ করছি সেটা কিসের তৈরি হয়? মেটালের তৈরি হয়, কারণ মেটালের মধ্যে দিয়ে তো সব থেকে সহজে কারেন্ট ফ্লো হতে পারে। এবার একটা জিনিস ভাবো, যখন মেটালের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে তখন কি হবে? হিট তৈরি হবে। হিটের জন্য সেই মেটালিক এলিমেন্ট বলো বা ওয়্যার বলো কি হবে? তার টেম্পারেচার বাড়তে থাকবে। আমাদের বাতাসে কি আছে? অক্সিজেন আছে। অক্সিজেন মেটালের সঙ্গে কিন্তু হাই টেম্পারেচারে সহজে বিক্রিয়া করে, যেটা ছোটোবেলায় তোমরা অক্সিডেশন বা জারণ পড়ে এসছো। আর অক্সিডেশন বা জারণ হলে কি হবে? মেটালটা নষ্ট হয়ে যায়, মেটালটার যে কার্যক্ষমতা, কার্যক্ষমতা কমে যায়, ভঙ্গুরতা বেড়ে যায়। ফর এক্সাম্পল আয়রনের কথা ভাবো, আয়রনের সঙ্গে আয়রনে মরচে পড়ে যায়, তাই না, ময়েশ্চারের জন্য। তো মোট কথা আমি বলতে চাইছি এটাই, যে মেটালিক এলিমেন্টের মধ্যে দিয়ে, মানে সেটা ফিউজ ওয়্যার হোক বা নর্মাল ইয়ে হোক, কারেন্ট যখন ফ্লো হবে হিট প্রডিউস হবে, তার টেম্পারেচার বাড়বে, আর হায়ার টেম্পারেচারে অক্সিডেশন সহজ হয়। তাহলে আমাকে এমন কোনো মেটাল প্রেফার করতে হবে বা এমন কোনো এলিমেন্ট প্রেফার করতে হবে যেটা বলতে পারি আমি ফ্রি ফ্রম ডিটোরিয়েশন ডিটোরিয়েশন ডিউ টু অক্সিডেশন। অক্সিডেশন তো হবেই, হাই টেম্পারেচার যখন হবে অক্সিডেশন তো হবেই, বাট তার জন্য যাতে ডিটোরিয়েট না করে সহজে ম্যাটেরিয়ালটা, না হলে কী হবে? ম্যাটেরিয়াল সহজে নষ্ট হয়ে যাবে। আর 4 হচ্ছে গিয়ে অবভিয়াসলি দামটাও রিজনেবল হতে হবে। তো এই এই যে 4টে পয়েন্ট, লো মেল্টিং পয়েন্ট, হাই কন্ডাক্টিভিটি, ফ্রি ফ্রম ডিটোরিয়েশন ডিউ টু অক্সিডেশন আর কস্ট, এগুলোই হচ্ছে গিয়ে ফিউজ এলিমেন্টের মেন ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স। তো যাই হোক, আজকের লেকচার আমাদের এই অবধি থাকলো। এর পরের দিন আমরা ফিউজ এলিমেন্ট, আচ্ছা এটাও একটা বাড়ির কাজ থাকুক, যে ফিউজ এলিমেন্ট হিসেবে আমরা কি এলিমেন্টকে প্রেফার করে থাকি তার নামটা একটু দেখে আসবে। আর কি দেখে আসবে? বাড়ির কাজ কি থাকলো? আর থাকলো হচ্ছে ওই যে ফিউজ ওয়্যার যেটা আছে সেটাকে আমরা সিরিজে কার সাথে কানেক্ট করি? লাইভের সাথে না নিউট্রালের সঙ্গে? তো আজকে আমাদের এই অবধি থাকলো। এর পরের দিন আমরা যে বিভিন্ন টার্মগুলো আছে সেগুলো নিয়ে ডিটেলসে ডিসকাস করব। যেমন ফিউজের কারেন্ট রেটিং বলতে কি বুঝি আমরা, ফিউজিং কারেন্ট কি, তারপর ফিউজিং ফ্যাক্টর কি, প্রসপেক্টিভ কারেন্ট, কাট অফ কারেন্ট, ব্রেকিং ক্যাপাসিটি, এই যায় প্রি আর্কিং টাইম, এই জায়গাগুলো নিয়ে আমরা এর পরের দিন ডিটেলস ডিসকাস করব।